দল পরিচালনার ক্ষেত্রে একটা একটা জেনারেশনাল গ্যাপ আছে। মমতা বন্দ্যোপাধ্যায় একরকমভাবে দল পরিচালনা করতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বেশি কর্পোরেট স্টাইলে অনেক বেশি রেজাল্ট ওরিয়েন্টেড হয়ে দলটাকে পরিচালনা করতে চাইছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এটা বোঝাতে সক্ষম হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে উনি যেটা চাইছেন সেটা, সেই রিফর্মগুলো খুব জরুরি 2026-এর আগে? একদম। এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা বোঝাচ্ছেন যে সময়ের সঙ্গে সঙ্গে নির্বাচনী পদ্ধতির বদল হচ্ছে, মানুষের মানসিকতার পরিবর্তন হচ্ছে এবং সরকার কি কি দিতে পারে সেগুলো আরও যাতে বেশি টেকনোলজির মাধ্যমে বোঝানো যায় এবং আরও বেশি কর্পোরেট ধাঁচে আধুনিক এবং বিকল্প তৃণমূল সরকার তৈরি করা যায়, সেই বিষয়টি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে সক্ষম হয়েছেন। যদিও দলনেত্রী মমতাই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যন্ত এলাকার মানুষ যেভাবে দেখেছেন দীর্ঘ তার সংগ্রাম আন্দোলনের ইতিহাসের মধ্যে দিয়ে, সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কর্পোরেট আধুনিক তৃণমূলের কথা বলছেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কিন্তু বলেছিলেন তিনি এর আগের বিধানসভা নির্বাচনে 294টি আসনে আমি প্রার্থী এবং 42টির লোকসভা আসনে আমি প্রার্থী, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু নির্বাচনের প্রধান মুখ হিসেবে মানুষ ভোট দিচ্ছেন। সেই জায়গায় কিন্তু এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছতে পারেননি, কিন্তু তিনি পৌঁছবেন। কারণ তুলনাটা এখন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে নয়, দুজনের ওয়ার্কিং স্টাইল খুব ডিফারেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্তরসূরি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠাড়ে ঠাড়ে বিভিন্ন রকম ভাবে বুঝিয়ে দিয়েছেন। আমার মনে হয় না এটা নিয়ে যারা তৃণমূল কংগ্রেসের রাজনীতিকে ফলো করে তাদের মনে কোনো দ্বিধা রয়েছে। কিন্তু প্রশ্নটা সেখানেই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নতুন স্ট্র্যাটেজি, সেটাতে কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় শিলমোহর দিচ্ছেন? তুমি বলছো হ্যাঁ এবারে দিচ্ছেন, একদম শিলমোহর দিচ্ছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে প্রতিবন্ধকতা যেগুলো ছিল সেগুলোকে সরিয়ে রেখে নতুনভাবে, নতুন পদ্ধতিতে আরো বেশি মানুষের কাছে, দেখো সরকারের কাজ একটাই, মানুষের কাছে পৌঁছে যাওয়া, মানুষের সমর্থন নিয়ে আসা। সেই পদ্ধতিটাকে অবলম্বন করতে গেলে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার, অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম কড়া পদক্ষেপ। কিন্তু এটা কিন্তু কৌশিক দা আমাদের দর্শকদেরকে দেখানো প্রয়োজন আমরা কেন এই কথাটা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কড়া রিফর্মের কথা বলছেন, সংস্কারের কথা বলছেন, বা দলে একটা অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা বলছেন, বা ইনজেকশন দেওয়ার কথা বলছেন, কারণ বিগত দুটো টার্মে তো আমরা এটা দেখেছি যে এই তৃণমূল কংগ্রেস দলের বিরুদ্ধে চূড়ান্ত দুর্নীতির অভিযোগ। মন্ত্রীরা জেলে গেছেন, পার্থ চট্টোপাধ্যায় জেলে, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে, অনুব্রত মণ্ডল জেল থেকে বেল পেয়েছেন। এটাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টা হলো দলের ভাবমূর্তিকে ফিরিয়ে আনার। আরজি করের কাণ্ডটাতেও দলের ভাবমূর্তি চূড়ান্তভাবে এফেক্টেড হয়েছে, এটা বলা বাহুল্য। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তার তুখোর রাজনৈতিক অ্যাকিউমেন্ট দিয়ে পুরো খেলাটাকে ঘুরিয়ে দিয়েছেন, এটা যেমন সত্য, বাট এটাও তো সত্য যে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছিল। সেই ক্ষোভটা কতটা প্রশমিত করা গেছে সেটা আমরা জানি না। হ্যাঁ, 6টা জায়গায় বাই ইলেকশন হয়েছে, সেটাতে এটার প্রতিফলন পড়েনি। তো তার মানে এই নয় যে শহর এবং শহরাঞ্চলের মানুষের যে ক্ষোভ আর্যকর নিয়ে সেটা প্রশমিত হয়ে গেছে। এই দুটোকে মেলানো তো ঠিক হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কেন এই কথাটা বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা হলেও শিলমোহর দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফর্মুলাতে। কারণ যে লেটেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংটা মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে করলেন, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রণংদেহী মূর্তি আবার ক্যাবিনেটে তার কলিগরা, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা, নেতারা এবং আমরারা দেখতে পেলেন। এক একজনকে ধরে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে পাবলিকলি বকলেন এবং তাদেরকে স্পেসিফিক্যালি ধরিয়ে দিলেন কোন জায়গায় তারা কি ভুল করেছেন। যে রিসার্চ করে তিনি এসেছিলেন, যে রিসার্চ দস্তাবেজ নিয়ে তৈরি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন, এটা থেকেই প্রমাণ হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের রিসার্চ ভিত্তিক, তথ্য ভিত্তিক এবং পারফরমেন্স ভিত্তিক পরিবর্তন বা রিফর্মের কথা বলছেন, কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনেও সেটা দাগ কেটেছে। আপনাদেরকে একবার দেখাই, নবান্নে মাত্র কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে এক এক মন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে তুলোধনা করলেন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে। কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর, যেখানে বাসের ফ্রিকোয়েন্সি বাড়াতে পারে? বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন সারপ্রাইজ কলকাতার জায়গাগুলো নিয়ে? ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? হ্যাঁ দিদি, আমরা ফ্রিকোয়েন্সি বাড়িয়েছি কিছু, এবং কিছু কথাটার অর্থ কি?
কথাটার কোনো অর্থ হয় না। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। মানুষ যাতে অফিসে যাবার সময় অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে। কলকাতায় মাঝে মাঝে ঘুরে দেখো ওয়ার্কিং ডেগুলোতে কোথায় কোথায়, শুধু কলকাতায় একটা জায়গায় গেলে হবে না, সারা কলকাতা ঘুরতে হবে, ইনক্লুডিং আইটি সেক্টর, ইনক্লুডিং হসপিটালগুলোর সামনে আফটার ভিজিটিং আওয়ার্স। আর পুলিশকে বলবো স্পিড কমিয়ে ওভার স্পিড করা যাবে না। যে ওভার স্পিড করে গাড়ি চালাবে শীতকালে অ্যাক্সিডেন্ট হবে, যাতে না বাড়ে। প্রত্যেকটা রাস্তায় এমনকি ন্যাশনাল হাইওয়েতেও স্পিড কন্ট্রোলের একটা সিস্টেম থাকবে। রাতের দিকে কেউ থাকে না ট্রাফিক পুলিশের, ফলে রাস্তায় জ্যামটা খুব বাড়ে। সেকেন্ড হুগলি ব্রিজে ঘন্টার পর ঘন্টা লোক দাঁড়িয়ে থাকে। সেকেন্ড হুগলি ব্রিজটা কি কোনো রকম একটা ব্যবস্থা করা যেতে পারে না? কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ, হাওড়া পুলিশ কমিশনারেট এরা বসে, বিধাননগর পুলিশ কমিশনারেট বসে একটা ব্যবস্থা করতে পারে না? সেই সময় ট্রাকগুলো চলে, ফলে টোটাল ট্রাকগুলো একটা জায়গা দিয়ে চলে, ফলে সেকেন্ড হুগলি ব্রিজটায় যদি কোনো ইনসিডেন্ট হয়ে যায়, আমি তোমায় বলছি যে কোনো দিন বড় ঘটনা ঘটে যাবে। প্লিজ টেক কেয়ার। আমি এটা আগেও অনেকবার বলেছি, এখনও বলছি, 5-6টা ওয়ে আউট বের করো। মা ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছিল রাত্রি সন্ধ্যে 6টার পর। পুলিশের সবচেয়ে ইজি কাজ হচ্ছে বন্ধ করে দাও। কোনো ভিআইপি গেলে সব বাড়ি ঘর দোকান টোকান বন্ধ করে দাও। কেন? চালু রেখে সব তো করা যায়, করা যায় নাকি? কত লোক তার প্রয়োজনে, সবার তো 4 চাকা নেই, বা 4 চাকা থাকলেও সে অ্যালাউ নয়, 2 চাকাও অ্যালাউ নয়। তো লোকে রাত্রে বিপদে পড়লে ওষুধ কিনতে যাবে কি করে? হসপিটালে যাবে কি করে? রাত বেরোতে কেউ কোনো বিপদে পড়লে সে যাতায়াত করবে কি করে? 2-1টা লোকের জন্য সমগ্র সমাজ তো দায়ী নয়। 2, আমি কাগজে দেখলাম, আমি জানতাম না। আমি চিফ সেক্রেটারিকেও জিজ্ঞেস করলাম, চিফ সেক্রেটারিও জানতো না। প্রাথমিক স্তরের সেমিস্টার, ব্যাপ্ত পলিসি ডিসিশন এডুকেশনে যখন ইউ আর এডুকেশন মিনিস্টার, বাট প্লিজ রিমেম্বার, if there is a new policy decision, please consult us.